গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ থেকে নেওয়া গল্প হরিপুরের হরেক কাণ্ড। আজ রইল প্রথম পর্ব। শুরু করছি আজকের গল্প হরিপুরের হরেক কাণ্ড। গদাই নস্কর ডাকাতি ছাড়লে হবে কি, হাঁক ডাক ছাড়েনি। আর নগেন দারোগা চাকরি থেকে রিটায়ার করেছেন বটে, কিন্তু দাপট যাবে কোথায়? গদাই যখন ডাকাত ছিল আর নগেন যখন দারোগা, তখন দুজনে বিস্তর লড়াই হয়েছে। গদাইকে দুবার গ্রেপ্তার করেছিলেন নগেন। দুবারই গদাই গারদ ভেঙে পালায়। দুজনেই ছিলেন দুজনের জন্মশত্রু। এখনো যে তারা পরস্পরকে খুব একটা পছন্দ করেন তা নয়। তবে সন্ধেবেলায় দুজনেই বসে হ্যারিকেনের আলোয় নিবিষ্ট মনে দাবা খেলেন। আজও খেলছিলেন। শীতকালের শুরুতেই খুব ঝড় বৃষ্টি হয়েছে দুদিন ধরে। বাঘা শীতটা না পড়লেও উত্তুরে হাওয়ায় বেশি হি হি কাঁপুনি ওঠে। এই দুর্যোগের রাতে ডাক সাইটে জমিদার মহেশচন্দ্র দেবরায় তার কাছারি ঘরে নিচু তক্তপোষে তাকিয়া ঠেস দিয়ে বালাপোষ গায়ে বসে গড়গড়া টানছেন। সামনে একটা কাঠের চেয়ারে পা তুলে যে লোকটা বসে আছে, সে 30 বছর আগে ছিল রাজদ্রোহী পবন কুমার। মহেন্দ্রচন্দ্রকে সিংহাসনচ্যুত করে রাজ্যকে সুশাসিত করার জন্য যে প্রবল লড়াই করেছিল, আজ আর রাজ্যও নেই, সিংহাসনও লোপাট। মহেন্দ্রচন্দ্রের সময় কাটে না। আর পবন কুমার মাস্টারির চাকরি থেকে রিটায়ার করে এখন একরকম ঘর বসা। এই সন্ধেবেলাটা রোজই দুজনের দেখা সাক্ষাৎ হয়। সুখ দুঃখের কথা ওঠে। ওবিসি আড্ডায় আরো 2-4 জন রোজই থাকে। আজ বৃষ্টি বাদলা বলে আর কেউ আসেনি। অ্যালোপ্যাথ শহীদলাল আগে হোমিওপ্যাথ বিশু দত্তকে দু চোখে দেখতে পারত না। আর দুজনেই ছিলেন কোবরেজ রামহরির চক্ষুশূল। আজকাল তিনজনেই রোজ একসঙ্গে বসে খুব মাথা নেড়ে নেড়ে হেসে হেসে গল্প করেন। শহীদলাল আজকাল প্রায় চবনপ্রাশ বা আর্নিকা 30 খেয়ে থাকেন। বিশু দত্ত দরকার পড়লেই পাঁচন বা অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে থাকেন। রামহরিরও আজকাল অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথিতে অরুচি নেই। আর সন্ধেবেলা তিনজনেই রামহরির বাড়িতে বসে বাজার দর নিয়ে কথা কইছেন। মল্লবীর নয়ন হাতির সঙ্গে ব্যায়ামবীর বজ্রসেনের কোনো কালে সদ্ভাব ছিল না। আজকাল দুজনের মধ্যে খুব ভাব। সন্ধেবেলা নয়ন হাতির বাড়ির বৈঠকখানায় বসে দুজনে একটা স্লেটে কাটাকুটি খেলছেন। শ্মশানকালীর মন্দিরে বটবৃক্ষের তলায় বসে বিখ্যাত তান্ত্রিক জটেশ্বর আজও ভাবের ঘোরে মা মা বলে চেঁচাচ্ছিল। একটু পেছনে বসে পরম বৈষ্ণব গোপীশ্বর দাস মিটিমিটি হাসছিল। জটেশ্বরের পুজো শেষ হলে দুজনে একসঙ্গে বাড়ি ফিরবে। রোজই এরকম ধারা হয়। রাত 8টা বাজতে আর বিশেষ দেরি নেই। রাত 8টায়, ঠিক রাত 8টায় জড়িবুটিওয়ালা সুলোপানি একটা বিকট অট্টহাসি হাসে। শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক, গত 30 বছর ধরে সুলোপানি কাঁটায় কাঁটায় রাত 8টায় অট্টহাসি হাসবেই। অনেকেই সেই হাসি শুনে ঘড়ি মিলিয়ে নেন। সুলোপানিকে কেউ বলে পাগল, কেউ বলে ছদ্মবেশী মহাযোগী পুরুষ, কেউ ভাবে ম্যাজিশিয়ান, কেউ ভাবে প্রেত সিদ্ধ, কেউ ভাবে বৈজ্ঞানিক। সুলোপানি কোথা থেকে যে উড়ে এসে এ গায়ে জুড়ে বসেছে তা কেউ জানে না। গায়ে সরলা বুড়ির 3 কুলে কেউ ছিল না, সেই সুলোপানিকে আশ্রয় দেয়। সরলা বুড়ি 104 বছর বয়সে মারা যাওয়ার সময়
গাঁয়ের ৫ জন মাতব্বরকে ডাকিয়ে এনে বলল, বাবা সকল, সুলোপানিকে আমি ছেলের মতোই দেখি। বেচারা ভাবে ভোলা মানুষ। আমি মরলে তোমরা ওকে উৎখাত করো না, আমার ঘরেই থাকতে দিও। তাতে অবশ্য গাঁয়ের লোকের আপত্তি হয়নি। সরলা বুড়ির পুরনো ঝুরঝুরে বাড়িটা পাকা হলেও ভগ্নদশা। বাঁশঝাড়ের পেছনে খালের পাড়ে ওই বাড়িটার উপর কারো কোনো লোভ ছিল না। সুলোপানি রয়ে গেল। তবে সে খুবই রহস্যময় লোক। সে নানা ওষুধ বিশুধ তৈরি করে, নানা প্রক্রিয়া জানে, ছোটখাটো ম্যাজিকও দেখাতে পারে। সে সাপ, পাখি, বিছে, হুলো বেড়াল, বাঁদর ইত্যাদি ধরে জীবজন্তু পোষে। তার একটা মরালে কুকুরও আছে। কেউ কেউ বলে সে কিছু ভূত আর পেতনিও পুষে রেখেছে। কৃষ্ণপক্ষের রাতে সে যে মাঠে ঘাটে ভূত ধরতে বেরোয়, তা ভীতু ভূতনাথ বাবু, সাহসী বীরেন বাবু এবং আরো অনেকেই স্বচক্ষে দেখেছেন। তা সে যাই হোক, গত ৩০ বছর ধরে প্রতিদিন রাতে কাঁটায় কাঁটায় রাত ৮টায় সুলোপানির অট্টহাসি গায়ের লোক শুনে আসছে। কোনো দিন নড়চড় হয়নি। সুলোপানি কেন হাসে তা অবশ্য অনেক জিজ্ঞাসাবাদ করেও জানা যায়নি। জিজ্ঞেস করলে সুলোপানি অম্লান বদনে শুধু বলে, হাসি পায় বলেই হাসি। সুলোপানির হাসির সঙ্গে এ গাঁয়ের অনেক লোকেরই একটা রুটিন করা থাকে। যেমন সুলোপানি হাসলেই প্রিয়নাথ বাবু ফটিককে পড়ানো বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য উঠে পড়েন। আবার ওই হাসির শব্দ পেলেই মহেন্দ্র তার মুদির দোকানের ঝাঁপ ফেলে হিসেব করতে বসে। সুলোপানি যেই হাসলো, অমনি অন্নদা পিসি তার জপান্নিক সেরে উঠে পড়েন। আর প্রবৃদ্ধ অন্নদাচরণ তার ঠাকুরদার আমলের পকেট ঘড়িটার সময় ওই হাসির সঙ্গে রোজ মিলিয়ে নেন। ৮টা বাজে বাজে ঘন ঘন ঘড়ি দেখছেন রাজদ্রোহী পবন কুমার। ৮টা বাজলেই উঠে পড়বেন। আজ বাড়িতে সোনামুগ ডাল আর কাল নুনিয়া চালের খিচুড়ি হয়েছে। মহেন্দ্রচন্দ্র গম্ভীর কণ্ঠে বললেন, অমন ছটফট করছো কেন হে? কোনো রাজকার্যে যাবে? পবন কুমার একটা শ্বাস ফেলে বলেন, রাজকার্য তো তোমার, রাজা গজা লোকদেরই রাজকার্য থাকে। মহেন্দ্র একটু হেসে বললেন, আরে সেসব পার তো চুকে গেছে কবে। এখন ঘরেরটা ভাঙিয়ে পেট চালানো, ঠাট বাট বজায় রাখা যাচ্ছে না, সবই তো জানো। এখন যা দুরবস্থা চলছে, তাতে মনে হয় ৫০ বছর আগে তোমার তলোয়ারের কোপে বা বন্দুকের গুলিতে প্রাণটা গেলেই ভালো ছিল। তাহলে অবস্থার এই পরিবর্তনটা দেখতে হতো না। খিদের চোটে পবন কুমারের পেট ডাকছিল, তবু হাসি মুখে বললেন, তোমার হাতে আমি যদি মরতুম তাহলেও মন্দ হতো না। ইতিহাসের নাম থাকতো মস্ত শহীদ বলে। শহীদলাল উসখুস করছিলেন। তার দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে ৮টা বাজছে, কিন্তু সুলোপানির অট্টহাসি শোনা গেল না। তবে কি ঘড়িটা ফাস্ট যাচ্ছে? ঘড়িটা নিয়ে তার খুব অহংকার। বিলিতি ঘড়ি, আজ অব্দি গত ৫০ বছর ধরে ঠিকঠাক সময় দিয়ে আসছে। হোমিওপ্যাথ বিশু দত্ত ৮টার ঘন্টা শুনে ঘড়ির দিকে চেয়ে বললেন, এবার ঘড়িটা বেচে দাও এ শহীদ, এ যে ঘোড়দৌড় লাগিয়েছে। কিন্তু কবিরাজ রামহরি ভ্রু কুঁচকে বললেন, শোনো বাপু, আমার যেন কেমন একটা সন্দেহ হচ্ছে। বিশু বললেন, কিসে সন্দেহ? কন্ডিশন রিফ্লেক্ট কাকে বলে তা তো জানোই। সুলোপানি রাত ৮টার সময় অট্টহাসি হাসে। ৩০ বছর আগে প্রথম যেদিন হাসি শুনি, সেদিন আমি ভীষণ চমকে গিয়ে ভয় খেয়েছিলাম। তারপর থেকে রোজ রাত ৮টায় ওই হাসি শুরু হয়, আর আমিও একটু চমকে উঠি। এই করতে করতে এমন হলো যে ভিন গায়ে বা শহরে গঞ্জে গেলেও
রাত ৮টার সময় আমি অজান্তে একবার চমকে উঠবই। সুলোপানের হাসি না শুনলেও ওই চমকে উঠলেই বুঝতে পারি ৮টা বেজেছে। এই একটু আগেই ঘড়িতে শব্দ হওয়ার সঙ্গে সঙ্গেই আমার চমকানি হয়েছে। সুতরাং ঘড়ি ঠিকই আছে। সুলোপানি আজ হাসেনি। হতেই পারে না, অসম্ভব। ঘড়ি ফাস্ট আছে। তোমার চমকানোটাই গন্ডগোলের। এদিকে বজ্রসেন হঠাৎ সোজা হয়ে বসে বললেন, ওহে নয়ন, সুলোপানি হাসলো না যে বড়। নয়নও অবাক হয়ে বলল, তাই তো, সোয়া ৮টা বাজে যে। বজ্রসেন তাড়াতাড়ি উঠে বললেন, চলো তো, ব্যাপারটা দেখা যাক। চলো, আমরা ছাড়া দেখবেই বা কে। গদাই নস্কর আর নগেন দারোগারই শুধু বাহ্য জ্ঞান ছিল না, দাবা খেলায় মজেছিলেন দুজনেই। হঠাৎ ভেতর বাড়ি থেকে নগেনের গিন্নি সুরবালা ঘরে ঢুকে আতঙ্কিত গলায় বললেন, আজ সুলোপানি হাসলো না যে গো, গায়ে বোধহয় এবার মড়ক লাগবে। কি অলক্ষণে কাণ্ড। চেঁচামেচিতে দুজনেরই খেয়াল হলো। নগেন আর গদাই সচেতন হলেন। নগেন অত্যন্ত রেগে গিয়ে বললেন, হাসবে না মানে? হাসতেই হবে, না হেসে যাবে কোথায় ও? সুরবালা রেগে গিয়ে বললেন, সব জায়গায় দারোগাগিরি চলে না। যাও, গিয়ে দেখে এসো সুলোপানির কি হলো। আমার বাপু মোটেই ভালো ঠেকছে না। কথাটা ঠিক। রাত ৮টায় সুলোপানের অট্টহাসি না শুনে গোটা গাঁই উদ্বিগ্ন এবং চিন্তিত। একে একে টর্চ, লণ্ঠন আর ছাতা হাতে বিভিন্ন বাড়ি থেকে লোকজন বেরিয়ে এলো রাস্তায়। বেশ একটু হই হট্টগোলই হতে লাগলো। বাঁশঝাড়ের পেছনে সুলোপানির অন্ধকার বাড়িতে ঝড় বৃষ্টির মধ্যেও মেলা লোক জড়ো হয়ে গেল। তারপর ডাকাডাকি, সুলোপানি, ও সুলোপানি। কোনো সাড়া পাওয়া গেল না। বৃষ্টি, বাতাস আর শীতের মধ্যেও সুলোপানের বাড়িতে বিস্তর মেয়ে পুরুষ জড়ো হয়ে গেল। টর্চ, লণ্ঠন, হ্যাজাক বাতির অভাব হয়নি। সামনে একটু ফাঁকা জায়গায় আগাছা জন্মে আছে। আগে বাগান ছিল। সুলোপানের বাগান টাগানের শখ নেই। পেছনে সরলা বুড়ির পুরনো বাড়ি, দরজার পাল্লা হাট করে খোলা। শেকলে বাঁধা কুকুরটা প্রাণপণে চেঁচাচ্ছে। নগেন প্রাক্তন দারোগা হলেও তারই অধিকার বেশি। সে সকলের দিকে ফিরে গমগমে গলায় বলল, ভ্রাতা ও ভগ্নীগণ, আপনারা কেউ ভেতরে যাবেন না। আমি আগে ঢুকে দেখি কি হয়েছে। যদি বিপজ্জনক কিছু ঘটে থাকে, ধরুন যদি কোনো খুনি সুলোপানিকে খুন করে ভেতরে ওত পেতে থাকে, কিংবা যদি কোনো বাঘ সুলোপানিকে খেয়ে ভেতরে এখনো বসে ঠোঁট চাটতে থাকে, কিংবা কোনো ভূত যদি, আচ্ছা ভূতের কথা থাক, মোট কথা আমি আগে সুলোপানির ঘরে ঢুকছি। নয়ন বলে উঠল, কিন্তু আপনার তো পিস্তল নেই। নগেন কাঁধ ঝাঁকিয়ে বলল, তাতে কি, আমার দুটো চোখই জোড়া পিস্তলের সমান। এই গদাইকে জিজ্ঞেস করো না, কোনোদিন চোখে চোখ রেখে কথা কয়েছে? কিন্তু খুনির কাছে পিস্তল থাকতে পারে তো নগেন বাবু। নগেন দারোগা হো হো করে হেসে উঠল, পারেই তো। আর সেই জন্যই আমি সবার আগে ঢুকতে চাইছি। দেশের জন্য প্রাণ দেওয়ার ইচ্ছে আমার অনেক দিনের। দারোগাগিরি করে হাসি মুখেই প্রাণ দেব। তোমরা বটতলায় আমার নামে একটা শহীদ বেদি বানিও। গদাই নস্কর ফিচিক ফিচিক হাসছিল। চাপা গলায় বলল, আর লোক হাসিও না বাপু। চম্বরপুরের জঙ্গলে আমার সাগরেদ কেলো বাঘের ডাক ডেকেছিল বলে তুমি ভয় খেয়ে কি পাই পাই করেই না ছুট দিয়েছিলে। নগেন বিরক্ত হয়ে বলল, আচমকা ডেকে ওঠায় ভয় পেয়েছিলুম ঠিকই, কিন্তু বাঘের ভয় থাকলেও আমার ভালুকের ভয় নেই। বাঘের চেয়ে ভালুক আরো খারাপ। পাল্লায় পড়নি বলে বলছো, বাঘ সব সময় তেড়ে আসে না। আর ভালুকের স্বভাবই হলো কথা নেই বার্তা নেই, তেড়ে এসে থাবা মারবে। এই বড় বড় নখ, বুঝলে? নগেন খুব বিরক্তির সঙ্গে বলে,
ভালুকের গল্প পরে হবে, হাতে জরুরি কাজ রয়েছে। চলো, ঘরে ঢুকে দেখা যাক কে আগে ঢুকবে, তুমি না আমি। নগেন বলল, টস করা যাক। গদাই হেসে বলল, তার দরকার নেই। তুমি রিটায়ার করার সঙ্গে সঙ্গে সরকার বাহাদুর তোমার পিস্তল নিয়ে নিয়েছেন। আমার তো সে বালাই নেই। আমার পেট কোঁচড়ে সব সময় পিস্তল থাকে। তবে পিস্তলের দরকার হবে না। খুনি হোক বাঘ হোক, এত লোক দেখে সে বসে নেই। এসো। গদাই ভেতরে ঢুকে চারদিকে টর্চ ফোকাস করে বলল, ওহে নগেন, ব্যাপার সুবিধের নয়। টর্চের আলোয় যা দেখা গেল তা সুবিধের ব্যাপার নয় ঠিকই। সুলোপানির ঘর একেবারে লন্ডভন্ড। ঘটি বাটি বিছানা বাক্স সব ছত্রাকার ছড়িয়ে আছে। বানরটা ঘরের উঁচু একটা তাকে উঠে বসে আছে। ঘরের কোণে বসে বেড়ালটা ফ্যাস ফ্যাস আওয়াজ ছাড়ছে। মরালে কুকুরটা কোনো কালে বাঁধা থাকে না, সেটা আজ নতুন একটা চেন দিয়ে ভেতরের দরজার করার সঙ্গে বাঁধা। চেঁচিয়ে চেঁচিয়ে বেচারার গলা ভেঙে গেছে। গায়ের লোক দেখে সে নিজস্ব ভাষায় নানা রকম নালিশ জানাতে লাগলো। নগেন বলল, সুলোপানে কি খুন হলো নাকি হে গদাই? আগেই খুন ধরে নিচ্ছ কেন? রক্তপাত তো হয়নি দেখছো। আহা, গলায় ফাঁস দিয়ে যদি, তাহলে লাশ যাবে কোথায়? সরিয়ে ফেলেছে। কেন সরাবে? প্রমাণ লোপ করার জন্য। না, তুমি দারোগা হলেও বুদ্ধি খাটাচ্ছ না। লাশ সরানোর পরিশ্রম কম না। বিশেষ কারণ না থাকলে কেউ একটা ডেড বডি কাঁধে করে নিয়ে যায় না, ফেলেই যায়। ব্যঙ্গের হাসি হেসে নগেন বলল, তাই বটে। এসব তো তুমি ভালোই জানো। অনেক করেছো কি না, তাই অভিজ্ঞতা থেকেই বলছো। অভিজ্ঞতার চেয়েও বড় কথা হলো কমন সেন্স। তার জন্য মাথা খাটানো চাই। তুমি আস্ত পাঁঠা বা দেড়খানা পাকা কাঁঠাল খেতে পারো বটে, কিন্তু মস্তিষ্ক চালনা তোমার এক্কেবারে নেই। পেটের ব্যায়ামই হয়েছে, মাথার ব্যায়াম হয়নি। যদি তাই হতো তাহলে দুবার তোমার গড়ার থেকে আমি পালিয়ে যেতে পারতাম না। অত বাহাদুরি করো না। আমার ফোর্সের মধ্যেও তোমার লোক ছিল, তারাই তোমাকে পালানোর পথ করে দিয়েছিল। সেটা ধরতে তোমার এতদিন সময় লাগলো কেন? যাকগে, এখন এসো, সুলোপানির ঘরদোর ভালো করে দেখে পরিস্থিতিটা খতিয়ে দেখা যাক। একটু কাঁপা গলায় পেছন থেকে ভূতনাথ বলে উঠল, দেখার কিছু নেই ভায়া। আমি সেই কবেই সুলোপানিকে বলেছিলুম, ওরে শুল, ভূত প্রেত ধরে অধর্ম করিস না, ওরাই একদিন তোর ঘাড় মটকাবে। সেই কথাই ফলে গেল। ভিড় ঠেলে জটেশ্বর তান্ত্রিক এগিয়ে এসে বলল, কটা ভূত ছিল শুনি সুলোপানির? সব গাঁজাখুরি গল্প। এ গাঁয়ের সব ভূত শ্মশান কালী মন্দিরের বট আর অশ্বত্থ গাছে ঝুলে আছে। আমি গুনে দেখে এসেছি একটু আগে, মোট 793টা। এ গাঁয়ে ও কটাই আছে, তাও 400-র ওপর হচ্ছে বহু পুরনো ভূত। তাদের কারো কারো বয়স 1000-এর ওপরে। ঝুরঝুরে চেহারা, আবছা হয়ে এসেছে। তারা 7-এ 5-এও থাকে না। ভূতের নামে খবরদার বদনাম দেবেন না। ভূতনাথ রাম নামটা একটু থামিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, বদনাম করেনি বাপু, 5 জনে বলছিল আর কি। বৈষ্ণব গোপেশ্বর দাস জটেশ্বরের পিছু পিছু এসে মিষ্টি করে বলল, সুলোপানে কি কৃষ্ণের লীন হয়েছেন? এখানে এত গোল কেন? গোপেশ্বর বিনয়ী হলেও চতুর লোক, গায়ে সবাই তাকে সমঝে চলে। পবন কুমার তার দিকে চেয়ে ভ্রু কুঁচকে বলল, সুলোপানে কৃষ্ণের লীন হলে তোমার সুবিধেটা কি হলো বলো তো? হরি হরি, আমার সুবিধে হবে কেন? জীবাত্মা যদি পরমাত্মায় মিলে গিয়ে থাকে তাহলে তো ভালো কথাই। না, ভালো কথা নয়। এ গাঁয়ের অনেকের ধারণা আছে যে সরলা বুড়ির গুপ্তধন ছিল, আর সেই গুপ্তধনের সন্ধান সে সুলোপানিকে দিয়ে গেছে। সেই ধারণার বশবর্তী হয়ে যদি কেউ তার কাছ থেকে গুপ্তধনের সন্ধান আদায় করার জন্য গুম করে থাকে, তাহলে আশ্চর্য হব না। গোপেশ্বর
তোমাকে পরশুদিন দেখেছি বটতলায় বসে জটেশ্বরের সঙ্গে সুলোপানির গুপ্তধন নিয়ে কথা কইছিলে। রাজদ্রোহী পবন কুমারকে সবাই একটু ভয় খায়। এক সময় দুরন্ত পবন কুমারের দাপটে সবাই থরহরি ছিল। গোপেশ্বর মিনমিন করে বলল, সবাই বলে, আমরাও বলি, দোষের তো কিছু নয়, বিষয় আশয়ে ডুবে থাকে জীব, সেই নিয়েই কথা হয়। তবে সুলোপানির কি হয়েছে তা আমাদের জানা নেই। কে যেন বলল ভূত প্রেত নয়, গুপ্তধনও নয়। আমি ভালো করেই জানি সুলোপানি একজন ছদ্মবেশী বৈজ্ঞানিক। একদিন দুপুরে আমি এ বাড়ি থেকে নীল আর লাল ধোঁয়া বেরোতে দেখেছি। গায়ের উটকো লোক রাখাল বলল, আমি সবুজ ধোঁয়াও দেখেছি। বজ্রসেন বলল, মনে হয় সুলোপানিকে আমরা ঠিক চিনতে পারিনি। তার কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের জন্যই তাকে তুলে নিয়ে গিয়েছে কেউ। নগেন দারোগা বলল, ওসব আষাঢ়ে গল্প। সুধীর ঘোষ বলল, আচ্ছা দারোগা বাবু, সুলোপানির কি ঘড়ি ছিল? জানি না, কয়েকজন একসঙ্গে বলে উঠল, ছিল না ছিল না। সুধীর বলল, ঘড়ি যদি ছিল না, তাহলে সুলোপানি কি করে রাত 8টা বাজলে টের পেত আর হেসে উঠতো বলুন তো? নগেন দারোগা খেঁচিয়ে উঠে বলল, তার আমি কি জানি। সুধীর ঘোষ বলল, তাতেই তো প্রমাণ হলো সুলোপানি একজন বৈজ্ঞানিকই ছিল। নগেন দারোগা চোখ কটমট করে বলল, কি করে প্রমাণ হলো? সুধীর ঘোষ সকলের দিকে চেয়ে বলল, হলো কিনা ভাই সব? সবাই বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলোই তো। নগেন দারোগা মাথা নেড়ে বলল, ডিসগাস্টিং। যত রাত বাড়ছে দুর্যোগও ততই বাড়ছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি শুরু হওয়ায় সুলোপানির বাড়িতে জড়ো হওয়া লোকজন টকাটক সরে পড়তে লাগলো। শেষ অবধি দারোগা বাবু, গদাই আর পবন কুমার ছাড়া কেউ রইল না। গদাই সুলোপানির লণ্ঠনটা জেলে মাঝখানে রাখলো। তারপর তিনজন বসলো পরামর্শ করতে। নগেন বলল, পবন বাবু, আপনার অভিজ্ঞতা অনেক, সুলোপানির কি হতে পারে বলে আপনার মনে হয়? পবন কুমার মাথা নেড়ে বলল, অনুমান করতে বলছেন? তাতে লাভ কি? সুলোপানিকে চিনি বটে, কিন্তু তার সম্পর্কে জানি কতটুকু। একটা লোকের স্বভাব চরিত্র বা অতীতের জীবন খানিকটা জানলে অনুমান করা শক্ত হতো না। কিন্তু সুলোপানি গাঁয়ের লোকই নয়। সরলা পিসি তাকে আশ্রয় দিয়েছিল। সে গাঁয়ের কারো সঙ্গে বিশেষ মিশতো না, আপন খেয়ালে নানা পাগলামি করে বেড়াতো। এরকম লোক সম্পর্কে কিছু কি বলা যায়? ফলে সকালে পুলিশে খবর দিলে তারাই যা করার করবে। নগেন দারোগা বলল, পুলিশে কাজ করেছে বলেই বলতে পারি, এই প্রত্যন্ত গাঁয়ে একটা পাগল নিখোঁজ হওয়ার ঘটনাকে পুলিশ তেমন গুরুত্ব দেবে না, নিয়ম মাফিক একটু খোঁজাখুঁজি করে ছেড়ে দেবে। পবন কুমার বলল, তা জানি, তবু পুলিশকে জানিয়ে রাখা ভালো। আমরা তো আর হাল ছেড়ে দিয়ে বসে থাকবো না। কাল সকালে জেলে পাড়ায় খবর দিলে তারা গাঁয়ের পুকুরগুলোতে জাল ফেলে দেখবে সুলোপানির লাশ পাওয়া যায় কিনা। যদি পাওয়া না যায়, তাহলে ধরে নিতে হবে সে আপন খেয়ালে কোথাও চলে গেছে, কিংবা কেউ তাকে গুম করেছে। দ্বিতীয় সম্ভাবনাটা খুবই ক্ষীণ। সুলোপানিকে গুম করে কারো কোনো লাভ হবে বলে তো মনে হয় না। নগেন দারোগা বলল, গুপ্তধনের কথা কি যেন আপনিই বলছিলেন? পবন কুমার হেসে বলে, ওটা কথার কথা, গোপেশ্বরকে একটু ভড়কে দেওয়ার জন্য বলা। আসলে সরলা পিসিকে আমি আমার ছেলেবেলা থেকে জানি, তার গুপ্তধন থাকার কথাই নয়। সামান্য টাকা পয়সা যা ছিল তা সুলোপানিকে দিয়ে গেছেন বটে, কিন্তু সেই টাকার পরিমাণ সামান্যই হবে। আপনারা এত আগেই রগরগে ঘটনা কল্পনা করছেন কেন? সুলোপানি ফিরেও আসতে পারে। গদাই নস্কর এতক্ষণ চুপচাপ বসে কথা শুনছিল। এবার বলল, কথাটা যুক্তিযুক্তই মনে হচ্ছে, কিন্তু পবন বাবু, সুলোপানি গাঁ ছেড়ে যাওয়ার লোক নয়। এই হরিহরপুর তার খুব পছন্দের জায়গা।
তাছাড়া সে তার পোষা জীবজন্তুদেরও খুব ভালোবাসতো। এদের এরকম ভাবে ফেলে সে কোথাও চলে যাওয়ার পাত্র নয়। সুলোপানি পাগল, আমিও মানছি, কিন্তু সে উন্মাদ পাগল নয়, ছিটিয়াল বলতে পারেন। পবন কুমার একটু গম্ভীর হয়ে বলে, সেটাও ভাবছি, তবু কাল অবধি দেখা যাক। তার আগে ঘরটা সার্চ করলে কেমন হয়? নগেন বাবু তো এ কাজে পাকা। নগেন চারদিকটা একটু চোখ বুলিয়ে ভ্রু কুচকে বলল, দেখার তেমন কিছু আছে বলে তো মনে হচ্ছে না। পাগলা সুলোপানি রাজ্যের অকাজের জিনিস জড়ো করে রেখেছে দেখছি। তবু আপনি যখন বলছেন তখন দেখছি। গদাই বলল, চলো, আমিও হাত লাগাই। অবশেষে তিনজনেই কাজে নেমে পড়ল। গদায়ের চৌকির নিচে একটা টিনের তোরঙ্গ পাওয়া গেল। তাতে পায়জামা, পুরনো কোট, কিছু কাপড় চোপড় ছাড়া একটা ম্যাজিক ওয়ার্ল্ড পাওয়া গেল। সরলা বুড়ির একটা আলমারি আর বাক্স খুলে রাজ্যের ন্যাকড়া, থান, জপের মালা, কাঁথা, পুরনো তেঁতুল, অজস্র কৌটোর মধ্যে ছাতা পড়া মশলাপাতি ইত্যাদি বেরোলো। বাড়িতে আরো দুখানা ঘর আছে বটে, কিন্তু সেগুলো ব্যবহারযোগ্য নয়। ছাদ ফেটে গেছে, দেয়ালে ফাটল, রাজ্যে ধুলো ময়লা জমে আছে। গদাই ওপরের তাক থেকে একটা ছোট কাঠের বাক্স টেনে নামালো। বাক্সটা পুরনো হলেও বেশ মজবুত, গায়ে কারুকাজ রয়েছে। বাক্সটা তালা দেওয়া। গদাই তালাটা নেড়েচেড়ে বলল, এ তো বিলিতি তালা দেখছি। সুলোপানি এ তালা পেল কোথায়? পবন কুমার ভ্রু কুচকে বলল, এটা সরলা পিসির জিনিস নয়। আমি ছেলেবেলা থেকেই এ বাড়িতে আসা যাওয়া করি। সরলা পিসি নারকলের নাড়ু, তিলুড়ি পিঠে করে কত খাইয়েছে। তিনকুলে কেউ ছিল না তো, তাই আমাদের খুব ভালোবাসতো। তার জিনিসপত্র সব আমাদের চেনা। বাক্সটা খুলুন গদাই বাবু। সুলোপানির জিনিস খোলা কি ঠিক হবে? নগেন বলল, ওহে, আমি তো প্রাক্তন দারোগা, আমার সামনেই তো খুলছো। বিপদে নিয়মও নাস্তি। তাহলে দেখা যাক চাবি পাওয়া যায় কিনা। চাবি পাওয়া গেল। সুলোপানির লন্ডভন্ড বিছানা হাতড়ে চাবিটা বের করে এনে ভারী বাক্সর ডালাটা খুলে ফেললো গদাই। তারপর অবাক হয়ে বলল, কিছুই তো নেই দেখছি, কয়েকটি কড়ি আর গোটা কয়েক তামার পয়সা। তিনজনেই ঝুঁকে দেখলো, তাই বটে, মোট 7টা কড়ি আর 7টাই তামার পয়সা পড়ে আছে বাক্সের মধ্যে, আর কিছুই নেই। নগেন বলল, এই তুচ্ছ জিনিসের জন্য বিলিতি তালা? পবন কুমার বলল, তাই তো দেখছি। কড়ি আর পয়সাগুলো নেড়েচেড়ে দেখে গদাই বলল, "এ ব্রিটিশ আমলের পুরনো পয়সা, অচল জিনিস, আর কড়িগুলোরও তেমন বৈশিষ্ট্য কিচ্ছু নেই।" পবন কুমার বলল, না, কোনো রহস্যেরই আভাস পাওয়া যাচ্ছে না। দারোগা বাবু, তাহলে চলুন, ঘরে ফেরা যাক। আজ রাতটা ভেবেচিন্তে কাল যা হয় করা যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, চলুন। গদাই বলল, কিন্তু এই অবলা জীবজন্তুগুলোর কি ব্যবস্থা হবে? এদের দেখভাল করবে কে? নগেন বলল, আমার অনেক দিন ধরে একটা বাঁদর পোষার শখ, বাঁদরটা আমি নিয়ে যেতে পারি। গদাই বলল, কুকুরটা আমি নেব। পবন কুমার বলল, তাহলে বেড়ালটা আমার কপালে। বেড়াল আমি একদম পছন্দ করি না, তবু অসহায় জীব বলে নিতে রাজি আছি। কার্যকালে দেখা গেল প্রস্তাব যত সহজ, কাজটা তত সহজ নয়। দারোগা বাবু যতই চেষ্টা করলেন, বাঁদরটা ততই লাফঝাপ করে নাগাল এড়িয়ে গেল। গদাই শিকল খুলতে যেতেই কুকুরটা এমন তেড়ে এলো যে গদাই আর এগোলো না। আর বেড়ালটা স্রেফ একটা লাফ মেরে ভেতরের ঘরে পালিয়ে গেল। লণ্ঠন নিভিয়ে টর্চ জেলে গদাই বলল, কাল সকালে যা করার করা যাবে, কিন্তু সদর দরজাটা কি খোলা থাকবে? পবন কুমার বলল, দামি জিনিস যখন কিছু নেই তখন থাক খোলা। তিনজনেই বেরিয়ে বৃষ্টি বাদলার মধ্যে এগোতে লাগলো। হঠাৎ পবন কুমার দাঁড়িয়ে বলল, নগেন বাবু, গদাই বাবু, আমার মনে হচ্ছে কাঠের বাক্সটা ফেলে যাওয়া ঠিক হচ্ছে না। কেন বলুন তো? কারণ বলতে পারবো না, মনটা টিকটিক করছে। আমার মনে হয় ওটা নিয়ে আসা ভালো। সুলোপানি যদি ফিরে আসে
তখন ফেরত দেওয়া যাবে। নগেন বলল, ইচ্ছে হলে নিয়ে আসুন, বাধা কিসের? আমরা দাঁড়াচ্ছি, আপনি যান। পবন কুমার দ্রুত ঘরে ফিরে এসে টর্চ জ্বাললেন। যা দেখলেন তাতে তার বাক্য হারিয়ে গেল। বাক্সটা তাকের উপর নেই। গদাই জিজ্ঞেস করলো, কি হলো পবন বাবু? শিগগির আসুন। দুজনেই দৌড়ে এলো। পবন কুমার টর্চের আলো ফেলে বলল, দেখুন কাণ্ড। তিনজনেই কিছুক্ষণ হাঁ হয়ে চেয়ে রইল। তারপর গদাই তার পেট কোঁচড় থেকে রিভলভার বের করে হাতে নিয়ে বাড়ির ভেতর ছুটে গেল। পিছু পিছু পবন আর নগেন। কোথাও কাউকে দেখা গেল না, সব শুনশান। পবন বলল, আশ্চর্য কাণ্ড, ভুতুড়ে ব্যাপার নাকি? নগেন মাথা নেড়ে বলল, না, ভূতের কাজ নয়, এ পাকা লোকের কাজ। শেষ রাতে বৃষ্টি থেমে দুর্যোগ কেটে গেল। সকালবেলায় কুয়াশায় মাখা একটু রোদও উঠল। এই সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছে মদন হালদার আর সুজন বোস। দুজনেরই বয়স 70-এর ওপরে। মদন বলল, এবার গায়ে একটা অনার সৃষ্টি না হয়েই যায় না। সুজন সায়েন্স জানার লোক, বিলেতে আমেরিকায় বিজ্ঞানী হিসেবে অনেকদিন চাকরি করে এসেছে। শেষ জীবনে একটু শান্তিতে নিরিবিলি জীবন কাটাতে হরিপুরের পৈতৃক ভিটে ফিরে আসা। তবে একা থাকতে হয়, ছেলে মেয়েরা সব বিদেশে পাকাপাকি ভাবে থেকে গেছে। স্ত্রীও এই অজপাড়াগায় আসতে রাজি নয়। একগুঁয়ে সুজন একাই আছে। মদনের কথাটা শুনে ভ্রু কুঁচকে বলল, কেন বলো তো? সুলোপানের কথাই বলছি। কাল রাত 8টায় তার হাসি শোনা গেল না। গা শুদ্ধ লোক গিয়ে জড়ো হলো তার বাড়িতে, কিন্তু সব ভোঁ ভাঁ। সুলোপানে হাপিস। হ্যাঁ, ঘটনার কথা শুনেছি, কিন্তু তার সঙ্গে হরিপুরের অনার সৃষ্টির সম্পর্কটা কি? কি জানি ভাই, মনে হয় এসব অলক্ষণে কাণ্ড। হরিপুর শান্ত জায়গা, এখানে এরকম অদ্ভুত ঘটনা ঘটে না। সুজন একটু হেসে বলল, তোমাদের সাবালক হতে আরো কতদিন লাগবে সেই কথাই ভাবছি। সুলোপানে হাসেনি বলে সবাই নানা রকম আশঙ্কা করছে কেন, তাও বুঝতে পারছি না। ও তো একটা পাগল। পাগলের কাণ্ডর কি কোনো লজিক্যাল ব্যাখ্যা হয়? সোজা কথা হলো, সুলোপানি কোথাও চলে গেছে। তা হতে পারে, কিন্তু তুমি কি সুলোপানিকে ভালো করে চিনতে? খুব চিনতাম। আমি সায়েন্টিস্ট বলে সে প্রায় আমার কাছে আসতো আর নানা উদ্ভট জিনিস জানতে চাইতো। কিরকম? পাখির মতো আকাশে ওড়া যায় কিনা, কোনো জিনিস শূন্যে কি করে ভাসিয়ে রাখা যায়, একজন মানুষের মুন্ডু আর একজনের ধরের সঙ্গে জুড়ে দিলে কি হয়, এইসব আবোল তাবোল। আমি বেশি পাত্তা দিইনি। কিন্তু রাত 8টার সময় সুলোপানি অট্ট হাসিয়ে হাসতো কেন, তা ভেবে দেখেছো? কন্ডিশন রিফ্লেক্স কাকে বলে জানো তো? হ্যাঁ, পাভলভের থিওরি। আমার মনে হয় এটা ওরকম কিছু, এছাড়া অন্য কোনো কারণ নেই। তুমি বৈজ্ঞানিক মানুষ, বিশ্বাস করবে না জানি, কিন্তু সুলোপানির কিছু অদ্ভুত ক্ষমতাও ছিল। কি রকম ক্ষমতা? সে খালি হাত মুঠো করে অনেক জিনিস মুঠো থেকে বের করতে পারতো। সুজন হেসে বলল, ও তো রাস্তার বাজিকররাও দেখাতে পারে, এমনকি আমিও পারি। হাত সাফাই ছাড়া আর কিছুই নয়। একদিন সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি কিসের গন্ধ ভালোবাসি। আমি বললাম কস্তুরী। কি করলো জানো? আমার ডান কবজিতে স্রেফ ডান হাতের বুড়ো আঙুলটা ঘষে দিল। অমনি ভুর ভুর করে কস্তুরীর গন্ধ বেরোতে লাগলো। হায়া হে, ওটাও কোনো মিরাকল নয়, একটু প্র্যাকটিস করলেই পারা যায়। সুলোপানি সম্পর্কে তোমরাই একটা রহস্যের ঘেরাটোপ গড়ে তুলেছো। গায়ে গঞ্জে এরকম হামেশাই হয়। তুমি কি বলতে চাও লোকটা বুজরুক? তাও নয়, বুজরুকের অন্যকে ঠকানোর মতলব থাকে, সুলোপানির সে মতলব ছিল না। তবে সে যে পাগল তাতে সন্দেহ নেই। একবার আমার কাছে কতগুলো জিনিস দেখাতে এনেছিল। কি জিনিস? কয়েকটা কড়ি আর তামার পয়সা। বলো কি? কাল তার ঘরে একটা কাঠের বাক্সে নাকি পাওয়া গিয়েছিল জিনিসগুলো।
কিন্তু সেগুলো কে বা কারা সরিয়ে ফেলেছে? সুজন এবার একটু চিন্তিত হয়ে বলল, সরিয়ে ফেলেছে? হ্যাঁ হ্যাঁ, দারোগা বাবুর নাকের ডগায় ঘটনা। তা তোমার জিনিসগুলো দেখে কি মনে হয়েছিল? মাথা নেড়ে সুজন বলে, কিছুই নয়, সাধারণ তামার পয়সা, সাধারণ কড়ি, কোনো গুপ্তধন নয়। আর কিছু হতে পারে কি? কোনো সংকেত? তা আমি জানি না। মোট ৭টা কড়ি আর ৭টা পয়সা ছিল। সংকেত হলেও তা ভেদ করা আমার পক্ষে সম্ভব নয়। তবে পয়সাগুলো বহু পুরনো। কোনো কালেক্টরকে বেচলে কিছু টাকা পাওয়া গেলেও যেতে পারে, তার বেশি কিছু নয়। তোমার বাড়িতে তো একটা ল্যাবরেটরি আছে। তা আছে, তবে গাঁ-গঞ্জে তো আর আধুনিক ল্যাব করা সম্ভব নয়। এ গাঁয়ে এখনো ইলেকট্রিকই আসেনি। সুতরাং ল্যাব বলতে যা বোঝায় তা নয়। ছোটখাটো জিনিস বা এক্সপেরিমেন্ট হতে পারে। কিন্তু কেন বলো তো? ওই কড়ি আর পয়সা ল্যাবরেটরিতে একটু পরীক্ষা করে দেখলে পারতে। সুজন হা 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 করে হেসে বলল, আমি ওরকম কাজ করতে যাব কেন বলো তো? কড়ি আর পয়সার মধ্যে কি এমন থাকতে পারে? নাই যদি থাকবে, তাহলে তা চুরি যাবে কেন? চিন্তিত সুজন বলে, সেটা একটা ভাববার মতো কথা। ওই সামান্য জিনিস নিয়ে কারো কোনো লাভ নেই। অন্তত কমন সেন্স সেই কথাই বলে। তবে সংকেত হলে আমার কিছু বলার নেই। ৭টা পয়সা এবং ৭টা কড়ি ব্যাপারটা বেশ রহস্যময় মনে হয় না? রহস্য মনে করতে চাইলে করতে পারো, বাধাটা দিচ্ছে কে? মহেন্দ্রচন্দ্রকে ইদানিং ভারী আলিস্যিতে পেয়েছে। আগে সারা তল্লাট ঘুরে বেড়াতেন, কখনো মোটর বাইকে, কখনো ঘোড়ায় চেপে, কখনো পায়ে হেঁটে। সাঁতার কাটতে ভালোবাসতেন। ফুটবল বা টেনিস খেলাতেও খুব আগ্রহ ছিল। কিন্তু জমিদারি যাবার পর থেকেই একটু একটু করে গুটিয়ে নিলেন নিজেকে। এখনো বাড়ি ছেড়ে যাননি, বেরোতে চান না, এমনকি বিছানা ছেড়ে নামতেও চান না বিশেষ। এই শীতের সকালে আগে প্রাতঃভ্রমণে বেরোতেন, এখন লেপের তলায় এপাশ ওপাশ করতে করতে ওঠেন সেই বেলা ৮টায়। তাও এমনিতে নয়, পিসিমার তাড়নায়। পিসিমা ব্রজবাসিনী দেবীর চেহারা রোগা মতো, ছোটখাটো, কিন্তু দাপট সাংঘাতিক। তার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তার স্বামী মস্ত শিকারী এবং কুস্তিগীর পরঞ্জয় দত্ত এ বাড়িতে জড়সড় হয়ে বাস করেন। ২ ছেলে বিজয় এবং দুর্জয় মায়ের ভয়ে একেবারে কেঁচো। মহেন্দ্রচন্দ্রের অবস্থাও বিশেষ ভালো নয়। এখন তার বয়স ৮৫-র উপর। তবু পিসিমার নির্দেশ মেনেই তাকে চলতে হয়। মহেন্দ্রচন্দ্রের স্ত্রী এবং ছেলে মেয়েদেরও একই অবস্থা। ব্রজবাসিনীর দেবীর সবচেয়ে বড় দোষ, তিনি মনে করেন সব মানুষেরই প্রচুর পরিমাণে খাওয়া উচিত। কেউ খেতে না চাইলে বা কম খেলেই তার মাথা গরম হয়ে যায়, আর তখনই বকাবকি চেঁচামেচি শুরু হয়ে যায়। সুতরাং এ বাড়ির প্রত্যেকটি প্রাণীকে, ব্রজবাসিনীকে সন্তুষ্ট রাখতে প্রাণপণে খেয়ে যেতে হয়। পরঞ্জয় দত্ত কুস্তিগীর মানুষ, খেতেও ভালোবাসেন, কিন্তু ৬৫ বছর বয়সের পরেও যে সকালে তাকে ১৯টি করে পরোটা এবং তৎসহ ৪খানা ডিম ও ৬টা কলা খেতে হচ্ছে, এটাকে তিনি বাড়াবাড়ি মনে করেন। দুর্জয় আর বিজয়কে খেতে হয় ১২টা করে পরোটা আর ৩টে করে ডিম আর ৪টে করে কলা। মহেন্দ্রচন্দ্রকে খেতে হয় ১৫খানা পরোটা, ৪টে ডিম আর ৫টা কলা। সকালে এই বিপুল জলখাবারের পর দুপুরে আবার বিপুলতর আয়োজন। শরীর হলো ঢোলের মতো। মহেন্দ্রচন্দ্রকে ঘোর আলসেমিতে ধরে ফেললো। পরঞ্জয় অবশ্য কুস্তি টুস্তি করে, মুগুর ভেজে কোনো রকমে নিজেকে এখনো ফিট রেখেছেন,
কিন্তু এই জিনিস চললে যে রক্তচাপ এবং অন্যান্য অসুখ দেখা দেবে তাতে সন্দেহ নেই। মহেন্দ্রচন্দ্র সকাল 6:30টায় ঘুম ভেঙে লেপের তলায় একটু এপাশ ওপাশ করছেন। কাল রাত্রেও তিনি নানা রকম দুঃস্বপ্ন দেখেছেন। মনটা ভালো নেই। পেটে বায়ু আর শরীরের চর্বি বেশ বেড়ে যাচ্ছে দিনকে দিন। নড়াচড়া করতে আজকাল ইচ্ছে যায় না। হঠাৎ তার কানে এলো পিসিমা ব্রজবাসিনী একতলায় প্রচন্ড চেঁচামেচি করছেন। ব্রজবাসিনী হামেশাই চেঁচামেচি করে থাকেন, সেটা এমন কিছু অভিনব ব্যাপার নয়। কিন্তু আজকের চেঁচামেচির মধ্যে নতুন একটা খবর রয়েছে। ব্রজবাসিনী যেন চেঁচিয়ে কার নিরুদ্দেশ হবার কথা জানান দিচ্ছেন। গায়ে সদ্য একজন নিরুদ্দেশ হয়েছে এবং তার রেশ এখনো কাটেনি। এর মধ্যে আবার কে নিরুদ্দেশ হলো তা বুঝতে না পেরে মহেন্দ্র আলস্য ত্যাগ করে লেপ ছেড়ে উঠলেন। গায়ে গরম চাদর জড়িয়ে ভেতর দিককার বারান্দায় এসে নিচের উঠোনে চেয়ে দেখলেন ব্রজবাসিনীকে ঘিরে দাস দাসী এবং আত্মীয় স্বজনদের একটা ভিড়। ব্রজবাসিনী চিৎকার করে বলছেন, এ নিশ্চয়ই সেই ডাইনির কাণ্ড। জল জ্যান্ত লোকটা হঠাৎ উবে যায় কখনো? মহেন্দ্র ওপর থেকে ঝুঁকে বললেন, কে উবে গেল পিসিমা? ব্রজবাসিনী উপরের দিকে চেয়ে ডুকরে উঠে বললেন, ওরে, তোর পিসে মশাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কবে থেকে? আজই সকাল থেকে। মহেন্দ্র বিরক্ত হয়ে বললেন, এখনো তো ভালো করে সকালটাই হলো না। নিরুদ্দেশ যে হলো তা বুঝলে কি করে? বুঝতে কিছু বাকি নেই রে। পিসে মশাই তো রোজ সকালে উঠে জগিং করতে যান, হয়তো তাই গেছেন। তাই যদি যাবে তো দুটো বন্দুকের বাক্স, এত বড় সুটকেস, 3 জোড়া বুট জুতো, তোশক, বিছানা, মশারি, দাড়ি কামানোর জিনিস, এসব গেল কোথায়? মহেন্দ্র খুব নিশ্চিন্ত হয়ে বললেন, অ তাই বলো, পিসেমশাই তো তাহলে কোনো ট্যুরে গেছেন? ট্যুরে গেলেই হলো, আমাকে না বলে যাবে? তার ঘাড়ে কটা মাথা! হয়তো তোমাকে বললে তুমি যেতে দেবে না, তাই না বলেই গেছেন। যেতে দেব না সে তো সত্যি, কিন্তু তা বলে আমাকে না জানিয়ে এমন মানুষ সে নয়। কখন গেল কিছু জানো? না রে, রাতে তো খেয়ে দিয়ে এসে দিব্যি লেপ মুড়ি দিয়ে শুলো, নাকও ডাকতে লাগলো। সকালে উঠে দেখি জলজ্যান্ত মানুষটা কর্পূরের মতো উবে গেছে। ও পিসি, সাধু হয়ে যায়নি তো? সংসারের জ্বালায় কত মানুষ সাধু হয়ে যায়। সাধু কি সঙ্গে বন্দুক নিয়ে যায় রে হাঁদারাম? নাকি তাদের সুটকেস বা বুট জুতোরই দরকার হয়? তাদের তো কৌপিন, কমণ্ডলু আর কম্বল হলেই হলো। সকালে কি ঘরের দরজা খোলা অবস্থায় দেখেছিলে? খোলা ছিল বলেই তো ভাবছি। তবে আর ভাববার কিছু নেই। পিসেমশাই গভীর রাতে সাধু হয়ে চলে গেছেন, কিন্তু সদর দরজাটা খুলে রেখে গিয়েছিলেন বলে পরে কোনো চোর এসে বন্দুক, বাক্স, বিছানা সব চুরি করে নিয়ে গেছে। ওরে না না, এসব সে কাণ্ড নয়। এ হলো অশৈলী ব্যাপার। সুলোপানিকে যে নিয়েছে, তোর পিসে মশাইকে সেই নিয়েছে। তাকে চিরকাল দেখে এসেছি, কোনো কালে আমাকে না বলে এক পাও কোথাও যায় না। তেমন মানুষই নয়। বাক্স, বিছানা, বন্দুক, এত সব জিনিস বই নিয়ে যাওয়া কি একজন মানুষের কাজ বলতো? সেই কথাই তো বলছি, পিসেমশাই ঝাড়া হাত পায়েই গেছেন, বাকি জিনিসগুলো চোরে নিয়েছে। দাঁড়াও, থানায় একটা খবর পাঠাচ্ছি। থানায় খবর গেল, পুলিশও এলো। তার আগে এলো গাঁ শুদ্ধ লোক। নগেন দারোগা বলল, পরঞ্জয় বাবু রাশভারী সিরিয়াস মানুষ, এমন হঠকারিতা করবেন না। অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কোনো কাজ করে বসার মানুষ নন। সুতরাং তার নিরুদ্দেশ হওয়ার পিছনে অন্য পক্ষের হাত থাকা বিচিত্র নয়। গদাই চাপা গলায় বলল, পরঞ্জয় বাবু অবশ্যই নিরুদ্দেশ হতে পারেন। কেন বলো তো? ইদানিং তার ব্লাড কোলেস্টেরল ভীষণ বেড়ে যাচ্ছিল।
ব্লাড কোলেস্টেরল বাড়লে কেউ নিরুদ্দেশ হয় নাকি? কিছু বলা যায় না। নয়ন হাতি কপাল চাপড়ে খুব হাহাকার করতে লাগলো। অত বড় একজন পালোয়ানকে যদি তুলে নিয়ে যেতে পেরে থাকে, তাহলে আমাদের আর নিরাপত্তা কিসের? আমি ওকে ওস্তাদ বলে মানতাম। আমাকে একটা তিব্বতী প্যাঁচ শেখাবেন বলে কথা ছিল। জটেশ্বর বলল। আমি আর কোপেশ্বর কিছু বললেই পবনবাবু রেগে ওঠেন। তবু সত্যি কথা না বলেও পারছি না। ইদানিং পরঞ্জয় বাবু প্রায় সুলো পানির বাড়িতে যাতায়াত করতেন। এমনকি গত শনিবার সন্ধ্যের মুখে শ্মশানকালীর মন্দিরের চাতালে বসে দুজনকে গভীর পরামর্শ করতেও দেখেছি। শুনছিলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ থেকে নেওয়া গল্প হরিপুরের হরেক কাণ্ড। আজ ছিল প্রথম পর্ব। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি দ্বিতীয় পর্ব নিয়ে।